আমাদের বাংলাদেশের বড় বড় দলের সামনে এখন আমরা দাঁড়িয়ে গিয়েছি। একটি দল গিয়েছে, আরেকটি বড় দল আমাদেরকে ধরার জন্য অপেক্ষায় আছে, যে একবার বলতেছে যে তোমরা তো বাচ্চা ছেলেরা ইলেকশন করতে পারবে না। একবার আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল, ওরা কি পারবে, আমাদেরকে তো ক্ষমতা থেকে নামাতে পারবে না। মানে হাজার ধরনের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবে। এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। আমরা যখন এই সরকারের সামনে দাঁড়িয়েছিলাম, আমরা তখন সরকারকে বলেছিলাম যে আমরা বাংলা মোটর যাব, তারা কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম যে আমরা ফার্মগেট যাব, তারা বলতেছে না। এবং পরবর্তী বলছিলাম যে আমরা গণভবন যাব, তারপরেও তারা কর্ণপাত করে নাই। বাট আমরা যখন গণভবনে গিয়েছি, তারা হলো, আপনারা দেখেছেন সচক্ষে সবাই, প্লেনের ছবিগুলো হলো ভারতে পালিয়ে গিয়েছিল। ভবিষ্যতেও আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। বেসিক্যালি আমি আমার ছোট্ট কিছু স্টোরি বলবো। তার আগে আজকে সকাল থেকে বেশ অস্বস্তিতে আছি। বাংলাদেশের সাধারণত পলিটিক্যাল অ্যাসপেক্টে কাজ করতে গেলে অনেক জায়গায় সভা সমিতি শুভেচ্ছা বক্তব্য বিভিন্ন জায়গায় দিতে হয়। এর মধ্যেই লাস্ট কাপল অফ ডেজ এগো আমি 71 টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেখানে হলো তাদের প্রতিষ্ঠা শুভেচ্ছা একটা বক্তব্য দিয়েছিলাম প্রতিষ্ঠা বার্ষিকীর। তো 71 টিভি তো বেশ ফেসিবাদী মুজাম্মল বাবু থেকে যারা ছিল সবাই একটা কোলাবোরেটর ছিল, এবং আওয়ামী লীগের যে বিচার হওয়া উচিত, 71 টিভিতে যারা সংশ্লিষ্ট ওই সময় কলা কৌশলী ব্যক্তিবর্গ ছিল তাদেরও বিচার হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে আমি শুভেচ্ছা বক্তব্য দিয়েছি, যেহেতু টিভি চ্যানেলটা চলমান রয়েছে এবং অনেকেই নতুন ম্যানেজমেন্ট এসেছে। তো যারা নেটিজেনরা এটাতে দুঃখ পেয়েছেন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং আমরা চাই যে মিডিয়া সেক্টর থেকে শুরু করে বিভিন্ন যারা ফেসিবাদের অংশ ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং এটা একটা স্বাধীন মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার নির্বাচনের আগে উদ্যোগটা নিয়ে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। দ্বিতীয়ত, আমি আপনাদের সেই বক্তব্যকে রেসপেক্ট করছি, এবং আমরা এটার যে 71 টিভিতে আমরা যখন আন্দোলন করতেছিলাম, ক্যাম্পাসে আন্দোলন করতেছিলাম, তখন একটা সময় কিন্তু আমরা বয়কট করেছিলাম। আরও অনেকগুলো টিভি চ্যানেল ছিল। তবে আমরা সরকারকে আহ্বান জানাবো যে একটা স্বাধীন তদন্ত মিডিয়া কমিশন গঠন করা হোক। যেহেতু এখন যিনি আমাদের তথ্য উপদেষ্টা রয়েছেন তিনি ছাত্রদের মধ্য থেকে এসেছেন, তো ওনাদেরকে এই পালসটা আরও বেশি করে বুঝতে হবে। দ্রুত একটা মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বিচারের আওতায় তাদেরকে আনতে হবে। আমরা আমাদের মূল বক্তব্যে ফিরে যাই, যেটা হলো আমরাও একটি ছোটোখাটো উদ্যোক্তা অথবা এই আয়োজনের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের সামনে সেই সময়টা ছিল যে ক্যাম্পাসে আমরা গুটি কয়েকজন, আমাদের সামনে একটি নতুন রাজনৈতিক স্বপ্ন তৈরি করতে হবে। সকলের সাথে আমরা আলোচনা চলমান ছিল, এবং সেই জায়গা থেকে আমরা একটি রাজনৈতিক স্টার্ট আপের উদ্যোগ নিয়েছিলাম। এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আপনাদের সামনে থাকে, আমাদের সামনে আরও বড় বড় চ্যালেঞ্জ ছিল। প্রথমত, আমরা যখন কাজটা শুরু করি আমরা খুবই বটতলাতে ছিলাম, এবং আমাদের কোনো ফাইন্যান্সিয়াল কোনো ম্যানেজমেন্ট ছিল না। বিভিন্ন এনজিও সেক্টর বা বিজনেস যখন চালু করা হয়, বিভিন্ন উদ্যোক্তা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সেখানে এসে থাকে, কিন্তু পলিটিক্যাল ক্ষেত্রে যে কোনো একটা রিস্কই থাকে। আমাদের যারা ফেরিতে ছিল, ভাই বন্ধু বিভিন্ন জায়গায় চাকরি করতেছিল, 500-1000 টাকা ছোটো ছোটো কিছু স্মল আকারে টাকা নিয়ে তখন আমরা আমাদের কাজগুলো চালিয়ে যেতাম। একটা পর্যায়ে আমাদের সামনে মানে শেখ হাসিনার মতন একটা জগদ্দল পাথরও আমাদের সামনে এসেছিল, এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকে। আমরা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া না থেকেই একটি স্বাধীন চিন্তা চক্র আড্ডা চালু করি, যেটার মধ্য দিয়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে একটি পথে যাত্রা নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করি। শুধু তাই নয়, আমাদের যখন যারা বন্ধু বান্ধব ছিল জেএনইউতে এবং যাদবপুর ইউনিভার্সিটিতে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কায়, নেপাল, আমরা যখন বিভিন্ন প্রতিনিধি দলের সাথে কথা বলতেছিলাম, তাদের মধ্যেও আমরা একটা এক্সপায়ারেশন দেখতে পেলাম। সাউথ এশিয়াতে যারা ছিলেন, সাউথ এশিয়াতে বিজেপির মতন একটা বড় শক্তি, যার রাহুল গ্রাসে অনেকগুলো পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে শুরু করে জনমুক্তির যে লড়াইটা অনেকাংশে একটা তীব্র চ্যালেঞ্জের মুখে পড়ে। আমরা আমাদের ছোটো ছোটো স্কেলগুলোতে কাজ করতেছিলাম। জেএনইউতেও বটতলাতে আড্ডা চলতেছিল, যাদবপুরেও চলতেছিল, শ্রীলঙ্কা যেগুলো ইউনিভার্সিটিতে চলতেছিল, অলরেডি তারা
আমাদের পূর্বেই তারা তাদের একটা আপরাইজিং কমপ্লিট করেছিল। এদিকে যারা মায়ানমারে আছে তাদের সাথেও আমাদের কথা হচ্ছিল, বিভিন্ন জায়গায় আমাদের কথা হচ্ছিল। আমরাও চিন্তা করতেছিলাম, সেই সময় বাংলাদেশে মোদি আসতেছিল, সেখানেও আমরা প্রটেস্ট করেছিলাম। শেখ হাসিনাকে যে কোনো মূল্যে তারা নির্বাচনী রাতের ভোট ডাকাতির মাধ্যমে তারা রাখতে চাচ্ছিল, সেখানেও আমরা প্রতিবাদ করেছিলাম। তো লাস্ট যেটা 24-এর ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের পরে সবাই আশাহত হয়েছিল যে না, বাংলাদেশে আর কোনো আশা নেই, শেখ হাসিনা আর 5 বছর থাকবে, আমাদের এটা মেনে নিতেই হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু কিছু তরুণ স্বপ্নিক ছেলে ছিল যাদের সহচর্যে এবং একসাথে কাজ করার কারণে আমরা সেই জায়গাটা ক্রস করতে পেরেছিলাম। এই স্টোরিটা এই জন্যই বলছিলাম, যারা উদ্যোক্তা হচ্ছেন বিভিন্ন জায়গার ক্ষেত্রে, আপনাদের সামনে এমন অনেক প্রতিবন্ধকতা আসবে, কিন্তু আমরা আপনাদেরকে হলফ করে বলতে পারি যেই স্টুডেন্টগুলো এখন কাজ করতেছে এবং ন্যাশনাল একটা অ্যাসপাইরেশন সৃষ্টি হচ্ছে, তাদের একটা জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা রয়েছে। আমরা শুধু বাংলাদেশ নয়, যা আপু বলেছিলেন, আমরা সাউথ এশিয়াতে এবং গ্লোবাল স্টেজে বাংলাদেশকে একটা এমন একটা জায়গায় ম্যাপিং স্টেজে নিয়ে যেতে চাই, যেখানে আপনার যে অনাগত সন্তান এবং ভবিষ্যতে যারা আসবে প্রজন্ম, তারা প্রাউডলি বলতে পারবে আই এম বাংলাদেশি পিপল, এবং তার সেই পাসপোর্টটা দেখিয়ে সেখানে সে কখনোই হিউমিলিয়েশনের কোনো শিকার হবে না। এই পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করেছিলাম, সেখানে আমরা একটি আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, কিন্তু এই আন্দোলনটার পরে আমরা আবার নতুন একটা প্রক্রিয়া আমাদের যেতে হয়, যে বাংলাদেশে গত 15 ইয়ার্সে লিডারশিপ ক্রাইসিস ছিল। তা আপনারা যখন কোম্পানি করতে যান, কোম্পানিরও এই ধরনের অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা নতুন করে জাতীয় নাগরিক কমিটি বানিয়েছি, কিছু লিডারশিপ ক্রিয়েট করেছি, বিভিন্ন জায়গায় ট্রেন আপ করেছি, মানুষের সাথে স্কেল আপ করেছি, যাতে হলো নতুন এই রাজনৈতিক যে চ্যালেঞ্জটা এসেছিল, এর মধ্যে আমাদের সরকার গঠন করতে হয়েছে, বিভিন্ন জায়গায় আলোচনা করতে হয়েছে, 180টির মতন মুভমেন্ট আমাদের ঠেকাতে হয়েছে। বিভিন্ন ফরেন ইন্টারভেন্সের যে গোয়েন্দা সংস্থা, সেগুলো বাংলাদেশে অনেকাংশে অ্যাক্টিভ ছিল, সেখানে কাজ করতে হয়েছে। অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় পরবর্তীতে আমরা একটা রাজনৈতিক দল গঠন করি। রাজনৈতিক দল গঠনের পরে আমাদের সামনে বড় একটি বাধা সামনে এসে পড়ে, কারণ বিভিন্ন এনজিও অথবা বিজনেস সেক্টর যে ফাইন্যান্সিয়াল যে মডেল রয়েছে সেটা কাজ করে থাকে, কিন্তু বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল মডেল পলিটিক্যাল সার্কেলে যেটা চলে, এটা মোস্ট অফ দ্য রিজনে সেখানে আমরা দেখতে পেলাম যে একটা চাঁদাবাজি নির্ভর একটা হলো বাংলাদেশের সংস্কৃতি চলমান। তো আমরা যে 3 তারিখে যে কথাটা বলেছিলাম, আমরা পুরনো ফেসিবাদী ব্যবস্থার আমরা বিলোপ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, সেটাতে আমরা নেগেট করলাম। যদি আমরা নেগেট করে থাকি, ফিউচার মডেলটা কি হতে পারে, তখন আমাদের যারা বন্ধুজন রয়েছে মালয়েশিয়া এবং অন্যান্য দেশে, আমরা তাদের সাথে আলোচনা করলাম। সেখানে তারা তরুণ প্রজন্ম নতুন ফাইন্যান্সিয়াল মডেল নিয়ে আলোচনা চলমান রেখেছে, কিভাবে এই রাজনৈতিক ক্ষেত্রে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য করে যে ধরনের একটি ফাইন্যান্সিয়াল মডেল তারা বিভিন্ন এই সংস্কৃতি দক্ষিণ এশিয়াতে চলতেছে, সেটা থেকে মুক্তি পেয়ে কীভাবে নতুন একটি মডেলে যাওয়া যায়। সেখানে ক্রাউড ফান্ডিং আইডিয়াগুলো আসে, বিভিন্ন জায়গায় অনেকগুলো আমাদের আইডিয়াগুলো আসে, এবং সেখানেও আমরা আমাদের কাজগুলো শুরু করবি। এই স্টোরিগুলো বলতেছি যে আমরাও কিন্তু প্রতিনিয়ত এই যে পলিটিক্যাল স্টার্ট আপের ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু থেমে নেই। আমাদের বাংলাদেশের বড় বড় দলের সামনে এখন আমরা দাঁড়িয়ে গিয়েছি, একটি দল গিয়েছে, আরেকটি বড় দল আমাদেরকে ধরার জন্য অপেক্ষায় আছে, যে একবার বলতেছে যে তোমরা তো বাচ্চা ছেলেরা ইলেকশন করতে পারবে না, একবার আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল, ওরা কি পারবে, আমাদেরকে তো ক্ষমতা থেকে নামাতে পারবে না। মানে হাজার ধরনের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবে, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। আমরা যখন এই সরকারের সামনে দাঁড়িয়েছিলাম, ছোট্ট একটা উদাহরণ বলি, আমরা তখন সরকারকে বলেছিলাম যে আমরা বাংলা মোটর যাব, তারা কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম যে আমরা ফার্ম গেট যাব, তারা বলতেছে না, এবং পরবর্তী বলছিলাম যে আমরা গণভবন যাব, তারপরও তারা কর্ণপাত করে নাই। বাট আমরা যখন গণভবনে গিয়েছি, তারা হলো আপনারা দেখেছেন সচক্ষে সবাই প্লেনের ছবিগুলো হলো ভারতে পালিয়ে গিয়েছিল। ভবিষ্যতেও আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেগুলেশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম
যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।